নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্যসভার দুটি আসনে বিজেপির জোট প্রার্থীর বিজয় নিশ্চিত। নদী ভাঙন রোধে বাঁশের গণ্য স্থায়ী সমাধানের দাবি জানিয়ে পথে নামলেন জয়পুরের জনগণ। এক মাস জলহীন কৃষ্ণপুর, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, খালি কলসি নিয়ে সড়ক অবরোধ জনতার। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। রাজ্যসভার দুটি আসনে বিজেপির জোট প্রার্থীর বিজয় প্রায় নিশ্চিত হয়ে গেছে। সোমবার অসমের দুই রাজ্যসভার আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার আজ শেষ দিন ছিল। দুই প্রার্থী কনাদ পুরকায়স্থ এবং বীরেন্দ্র প্রসাদ বৈশ্য উভয় আসনের জন্য তাদের মনোনয়ন জমা দিয়েছেন। বিরোধী পক্ষ থেকে দ্বিতীয় কোনো প্রার্থী না থাকায় এটি নিশ্চিত হয়ে গেছে যে উভয়ই রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এদিন মুখ্যমন্ত্রী সহ দলীয় বরিষ্ঠ কর্তাদের নিয়ে দুই প্রার্থী মনোনয়ন জমা দেন। উল্লেখ্য, আগামী 19 জুন অসমে রাজ্যসভার দুটি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী না থাকায় দুজনকে বিজয়ী ঘোষণা করা হবে। নদী ভাঙন স্থায়ীভাবে রোধ করার দাবি। বাঁশের গড় দিয়ে নদী ভাঙন রোধের কাছে তীব্র আপত্তি স্থানীয় জনগণের। দীর্ঘ কয়েক বছর ধরে জয়পুর, বালাধন সহ বহু গ্রামের কয়েক হাজার জনগণ সহ যান চলাচলের একমাত্র প্রধান সড়ক এটি। জয়পুর বাজারের নিকটবর্তী কনকপুর এলাকার বেশ কিছু স্থানে নদী ভাঙনের ফলে পূর্ত সড়ক হ্রাস করতে চলেছে। উক্ত স্থানের নদী ভাঙন স্থায়ীভাবে রোধ করতে বিগত কংগ্রেস সরকারের আমল থেকে দাবি জানিয়ে আসলেও আজ পর্যন্ত এই ভাঙন রোধে কোনো সমাধান হয়নি। এবারে প্রবল বৃষ্টিপাতের ফলে নতুন করে পূর্ত সড়কের পাশে ভাঙন ধরেছে। কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ কয়েকটি বাঁশের গড় দিয়ে উক্ত ভাঙনস্থল রোধ করার কাজে হাত দিলে স্থানীয় জনগণ তাদেরকে প্রতিবাদে নামেন এবং বাঁশের গড়ের কাজ বন্ধ করার দাবি পাশাপাশি তারা স্থায়ী ভাঙন রোধের দাবি তুলে ধরেন। তারা মন্ত্রী কৌশিক রায় সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই নদী ভাঙনের ফলে পূর্ত সড়কের বেশ কিছু অংশ প্রতি বছরই নদীগর্ভে চলে যায়। তার পরবর্তীতে রাস্তা নির্মাণের জন্য পার্শ্ববর্তী লোকের বসতবাড়ি থেকে জমি ছেড়ে দিতে হয়। এভাবে বারবার জমি ছেড়ে দিলে তারা যাবেন কোথায়? এই প্রশ্ন তুলে ধরেন স্থানীয় জনগণ। তাদের দাবি, নদী ভাঙন স্থায়ীভাবে রোধ করলে তাদের রাস্তা নির্মাণে জমি ছাড়তে কোনো ধরনের আপত্তি থাকবে না। সোমবার সাংবাদিকদের সম্মুখে এই কথাগুলি বলেন দেবগুপ্ত, অমিয় আচার্য, সঞ্জীব দাস, বরুণ ব্যক্তি, ময়না দাস, মিলন দাস সহ অন্যান্যরা। নদীর মাঝখানে ছিল, আমার ঘর ছিল ওইখানে। নদীর বর্তমানে যে জলের ইয়েটা ওইখানে ভাঙতে ভাঙতে আমরা এইদিকে আইতে আইতে এখন আমার অবশিষ্ট এক ভাই তো উচ্ছেদ। এখানে আমরা 3 ভাই আছি, 3 ভাইয়ের মধ্যে এক ভাই জায়গা শেষ, বাধ্য হইয়া গেছে রাজা বাজার। এখন আমরা এখানে বর্তমানে 2 ভাই আছি। এই যে রাস্তাটা দেওয়ার পরে আমাদের আর অস্তিত্ব নাই, থাকার কোনো জায়গাই নেই। অতএব রাস্তায় যদি দিতেই হয়, আমরা তো দিতে রাজি আছি, দিয়াই যেতেছি, কিন্তু আমাদের এই ভাঙ্গনটার প্রতিরোধ যদি না হয় তাহলে আমরা এখন আর কিভাবে রাস্তাটা দিই? মাটি দেওয়া যেতে নাই, এগুলো বাঁশের বেড়া দিয়া কদিন ঠিক বাউন্ডারির বেড়া বাসে 6 মাস যায় না, শেষ ঘুরব দিয়া। আর এত বড় রাস্তা, এটা কিভাবে সমস্যা সমাধান হয়? যত জলদি হয় মানে এই নদীর ভাঙ্গনের রোধ করার কাম শুরু করা হয়, তারপরে এই যত সময় এইটার ভাঙ্গনের পার্মানেন্ট সলিউশন যদি হয় না, আমরা এই দিকে রাস্তা দিতাম না, জায়গা দিতাম না। কেন কত দিতাম, দিতে দিতে আজকে ঘর বাড়ি নাই, কিছু নাই আমরা। আচ্ছা, ডিডিসি না কি এটা কইতে পারে, কন্ট্রাক্টরে কাজ করতেছে, যে তারা তো চাইতেছে যে আজকে এই যে 2-3টা বাস গাড়িয়া করিয়া টিন দিয়া বেড়া দিয়া তারার বিলটা পাস করিয়ে দিত গিয়া। কিন্তু পরে রাস্তাটা হওয়ার পরে তারা গেলে গিয়া পরে আমরা এই সেই আপদের মুখে পড়তে লাগবো। এখন মূল দাবি হইল যে এটা একটা পার্মানেন্ট সলিউশন, আমরা যে কোনো ভাবে নদীর বানটা আর 2 নম্বর আমরা এই সাইডের একটা ড্রেন দিলে আমরা না স্যার, এটা তো খালি ছেপ দিয়ে মানে কি কইমু কাঁচা বাসায়, মানে আমরা আলু বাচ্চাটা যেরকম চকলেট দিয়া বুঝানি, এইটাই আর কি সেই মার্কেট। ওই যে চিন্তা করেন, এই যে ভদ্রলোক থেকে
হর ঘর জল স্লোগান যেন কেবল পোস্টারে, বাস্তবে জলহীন পূর্বতন বরখোলা বিধানসভা হলেও বর্তমানে ডিলিমিটেশনের শিলচর সমষ্টির রানীঘাটের কৃষ্ণপুর ভৈরবনগর যখন তীব্র দাবাদাহ গরমে ছটফট করছেন মানুষ, সে সময় গত এক মাস ধরে এক ফোঁটা পানীয় জলের জন্য হাহাকার করছে শিলচর সমষ্টির অন্তর্গত রানীঘাট কৃষ্ণপুর ভৈরবনগর এলাকার প্রায় 4 শতাধিক পরিবার। কৃষ্ণপুর ভৈরবনগর ওয়াটার সাপ্লাই স্কিম থেকে জল সরবরাহ না হওয়ার ফলে সাধারণ মানুষের জীবন চরম সংকটে। বন্যার ভয়াবহতা থেকে সদ্য মুক্ত এই জনপদে পানীয় জলের এমন সংকট সাধারণ মানুষকে নতুন করে বিপদের মুখে ঠেলে দিয়েছে। ওই এলাকার 2-3টি শিক্ষা প্রতিষ্ঠানেও সংকটের ছায়া। শিশু থেকে বৃদ্ধ সকলেই জলের জন্য প্রতিদিন সংগ্রাম করছেন। মঙ্গলবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা খালি কলসি হাতে রাস্তায় নেমে আসেন। জল চাই জল দাও স্লোগানে উত্তাল হয়ে ওঠে শিলচর কালাইন রোড। কয়েক মিনিট রাস্তায় অবরোধ সৃষ্টি করে প্রতিবাদ জানান তারা। জনগণের দাবি, অবিলম্বে কৃষ্ণপুর ভৈরবনগর ওয়াটার সাপ্লাই স্কিম মেরামত করে সুপেয় পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে, না হলে এই আন্দোলন আরো বৃহত্তর আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দেন তারা। চাচা, আপনি জল পাইনি? জল নাই তো, এর লাগি তো কলস লই আইলাম আজকে জল দিবার কোনো লাইন নাই। আপনার নাম? জামালউদ্দিন কেমন দিন থেকে জল পাইন না? প্রায় মাস দিন প্রায় মাস দিন থেকে। এখন খাইন জল কি দেখাইন? পুষ্করণী জল না? পুষ্করণীর জল তো ফুটাইয়া খাইতে লাগে। ফুটাই খাইতে লাগে। চাচা, খালি কলস লই আপনি দেখি জল নাই দেখি দেখো জল নেওয়া আইসুন। হয় হয় আপনার নাম? কত নাকি আলি আমার দশ আলী আহমদ রসল। কদিন থেকে জল পাইন না? এক মাস হয়ে আছে। ও, আজকেও খালি কলস লই আইসুন। হয় আজকে কালি করে হয়ে আছে। জিপির অন্তর্গত 285 নম্বর পিএইচি আজ বিগত এক মাস থাকি এই পিএইচির অন্তর্ভুক্ত যারা মানে ইয়কল আছে জল কনজিউমার সকল আছে অতটুক মানে ভুক্তভোগী জলের কারণে অনেক পরিবারের বাচ্চাইন বয়স্ক মুরব্বী এই জলের কারণে রোগে আক্রান্ত আছে। আজ বিগত এক মাস থাকি আমরা এই যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটির থাকি কোনো রেসপন্সিবল নাই। আমরা ফোনে এই জল বিভাগের অধিকারীসকলের লগে যোগাযোগ করা হয়েছে, তারাও কোনো রেসপন্স দেন না। বোঝা যায় যে এখান এমন এক জায়গাতে আমরা বাস করি আর আমরা আওয়াজ কেউ নেওয়ালা নাই। যদি আমরা আজকে সব আমরা এই কনজিউমার একত্রিত হইয়া আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করা যায়, আর যদি আগামী 2 থেকে 3 দিনের ভিতরে তারা যদি কোনো বিহিত ব্যবস্থা না করে কমিটি তথা জল বিভাগীয় যারা আছেন এরা, তাহলে আমরা অন্য পদক্ষেপে যাওয়ার চিন্তাধারা করব। কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রে জালালপুর মহাদেবপুর গাঁও পঞ্চায়েতের 9 নম্বর ওয়ার্ডের বাটুলমারা গ্রান্ট এলাকায় রেশন ডিলার সুধা গঞ্জুর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। গুমরা সমবায় সমিতির অন্তর্গত প্রায় 50 জন রেশন কার্ডধারী অভিযোগ করেছেন ডিলার প্রশাসনিক অনিয়মের পাশাপাশি মহিলাদের সঙ্গে অশ্লীল আচরণ এবং রেশন কার্ড সংশোধনের নামে অর্থ দাবি করছেন। অভিযোগ অনুসারে কারো মৃত্যুর আগে রেশন কার্ড থেকে নাম কর্তন করে দেওয়া হচ্ছে, অথচ বরাদ্দকৃত রেশন সামগ্রী মৃতের পরিবারের হাতে পৌঁছাচ্ছে না। কয়েকটি পরিবার অভিযোগ করেছে সদস্য সংখ্যার তুলনায় অনেক কম রেশন সামগ্রী দেওয়া হচ্ছে। স্থানীয় সমাজসেবী অজয় শুক্লবৈদ্য জানান, এক মৃত ব্যক্তির নামে এখনও চাল বরাদ্দ হচ্ছে, যা পরিবার পাচ্ছে না। এই ঘটনায় প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে কাছাড়ের জেলা শাসক ও কাটিগড়ার সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। এদিকে গুমরা সমবায় সমিতির চেয়ারম্যান ব্রজবাসী দাস জানিয়েছেন, অভিযোগ যাচাই করে প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি উঠেছে। আর আমাদের সামনে তো টাকা ওকা নাই, তো আমরা কেমন করে দেবো? আমরা তো গরিব মানুষ, বাগানে কাম করি, বাগানের কামে তো আমাদের হাজিরাও কম আছে না। আমরা এখন যদি 6 জন পরিবারের জায়গায় যদি 3 জনা পায়, 3 জনা না পায়, তো আমাদের জানে অসুবিধা হচ্ছে না। আমি প্রথমে দিয়েছিলাম আমার ডিলার ভাইকে 5 জনের না প্রথমে, তো 4 জনের আসেছে আর 1 জনের নাই। তো এখন বর্তমানে 4 জনা পাতে পাতে 2 জনা পাতে লাগলি, তার বাদে 2 জন লোক এখন 1 জনের একদম অনবরত 8 বছর হয়ে গেছে, এখন আমরা চালটা পাই না। স্যার, যে আমার ছোট মেয়ে আছে, আমার ছোট মেয়ের লাগি নামটা উঠাইয়া দেন। হে কইছে যে 700 টাকা লাগবো। তো আমি কইছি যে কি তার লাগি, বলে জন ব্লকে যাইব, এই ব্লকে লেখা উখার লাগি 700 টাকা পয়সা লাগবো। তো আমি স্যার দিছি 100 টাকা। আমি কইছি আপনার এটা গাড়ি ভাড়া 50 টাকা, আর জন ব্লকে লেখাইবা এটা
ফর্ম ফিল আপ করবার লাগি 50 টাকা দিছি, তো কইছে যে না আরো 600 টাকা লাগবে। আমি যখন সময় আমার মেয়ের নাম উঠে যাইব এ সময় তোমার আরো 600 টাকা দিবি। এখনো আমার মেয়ের নাম উঠছে না। নাম যে আমার নতুন বই বানাইয়া দেও কইছে 5000 টাকা লাগবে। আমি কইছি কিতা লাগিন টাকা লাগবে, কই এখানে ফিল আপ করবো ফর্ম, তোমরা নাম উঠাবো। কে চাইছে? ডিলারে কইছে। নাম কি? সুদাগঞ্জ। মাত্র একলা পাই, বাকি 4 জন আমরা নাই। কার্ডের মধ্যে কয়জনের নাম? কার্ডের মধ্যে শুধু আমার নাম, বাকি আর নাম উঠাইতে অসুবিধা কি? অসুবিধা নাই। নাম তারে কইছেন কি কইছে? উঠাইছে না তো কিতা কই, 3000 টাকা ডিমান্ড করছি। আমি কইছি আমি যদি 3000 টাকা আপনার দিতে পারতাম তো আর আমি নিজেও কাটবো। এই মহিলাগুলার যে পরিস্থিতি এটা হইছে, তারা সবসময় টাকা খুঁজেন, অথচ একজন পরিবারে 4 জন যদি থাকে 4, 15, 60 কেজি এই মাসের মধ্যে দেওয়া হইতো 60 কেজি চাউল, এর মধ্যে তারা একজনের নাম কাটিয়ে তারা 45 কেজি দেয়। এক পরিবারে একজন মানুষ মারা গেছেন, রূপক গড়। এই মানুষটা মারা গেছেন, যেদিন মারা গেছেন পরের দিন তার নামটা কাটা হয়ে গেছে। ডেথ সার্টিফিকেট যেহেতু দেওয়া হয়েছে না, নামটা কিরকম কাটছেন, এই নামটা কাটার পরে যখন আমি অন্য এক ডিলারে দিয়ে আমি দেখাইছি যে তার নামটা আছে না, বলে হ্যাঁ তার অ্যালটমেন্টে যেগুলা চাউল এগুলা আইয়া পড়ে। এই মানুষটা রূপক গড়, মানুষ মারা গেছেন কিন্তু তার নামের চাউলটা কাটা হয়ে গেছে ডিলারে কইছেন। ডিলারের নাম হইছে সুধাগঞ্জু। আর তাই যে পরিস্থিতি লাগাইছেন সবরে খালি টাকা খুঁজাই যাচ্ছে। এই টাকাগুলা এখন দিব কে? যে টাকাগুলা দিত তারা 5000, 10000 পাইতো কইতে কি গরিব মহিলাগুলো। টাকাটা কি তার লাগে দেওয়া হইতো? টাকাটা দেওয়া হইতো তারার নাম উঠাইবার লাগি, যেমন একজন মানুষের নাম উঠাইবার লাগি দেওয়া হইতো। এই নামগুলা মানে উঠাইবার লাগি যে 10000, 15000 যে খুঁজা হতে, এই টাকাগুলা কিতার লাগি তারা দিত। এটা অভিযোগ রাখলাম। আমরা সার্কেল অফিসার যারা আছেন তার কাছে আমরা এই কথাগুলা তুলিয়া ধরছি যাতে তারা তদন্ত করে ভালোভাবে। আর সব যতজন 50 পরিবার আছে এই মহিলাগুলা মানে একটু মানে সুযোগ সুবিধাটা দেওয়া হয়। আর এতজনে মানুষের নামগুলা আছে, এই নামগুলা যাতে যার পরিবারে যেমন 4 জন আছে 3 জনের নাই, এই 3 জন, 4 জন, 5 জন যতজনে আছে সবার নামগুলা উঠতো। আর এটাই আমি চাই। বিবেকানন্দ মণ্ডলের শালগঙ্গায় নতুন কমিটি গঠন। রবিবার সকাল 10টায় বিবেকানন্দ মণ্ডলের স্থায়ী গৃহে প্রাক্তন সভাপতি স্বপন চক্রবর্তীর পৌরোহিত্যে নতুন কমিটি গঠনের এক আয়োজন করা হয়। সভার শুরুতে বিবেকানন্দ মণ্ডলের পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলন করে বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি প্রত্যুষ কুমার ঘোষ, প্রাক্তন সচিব নবরণ চক্রবর্তী, প্রবীণ সদস্য সুভাষচন্দ্র বড়াল ও সুবোধ চক্রবর্তী, বিশ্বজ্যোতি দত্ত, প্রণব চক্রবর্তী, পূর্ণেন্দু ঘোষ, নিমিলেশ শি। সভার মুখ্য বিষয় ছিল বিবেকানন্দ মণ্ডলের বিগত দিনের কার্যক্রম ও আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা। এদিনের সভায় আলোচনাক্রমে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি নবরণ চক্রবর্তী, সহসভাপতি পূর্ণেন্দু ঘোষ, সচিব সুপ্রিয় কুমার বড়াল, সহসচিব বিশ্বজিৎ সূত্রধর ও দেবরতী ধর, কোষাধ্যক্ষ প্রণব চক্রবর্তী, সাংস্কৃতিক সচিব জয়ন্তী ধর, সহ সাংস্কৃতিক সচিব খেলারানী পাল, ক্রীড়া সচিব বিপেন্দ্রা ঘোষ, সহ ক্রীড়া সচিব বিবেক চক্রবর্তী ও কার্যকরী সদস্য যথাক্রমে চৈতালি দাস, সত্যজিৎ বিশ্বাস, সুদীপ্তা সেন, বিকাশ রায়, স্নেহা ঘোষ। এর সঙ্গে 5 সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়। উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন স্বপন চক্রবর্তী, প্রত্যুষ কুমার ঘোষ, সুবোধ চক্রবর্তী, অঞ্জন ভট্টাচার্য, নীলমণি দাস। আমাদের অনেক পুরনো সদস্যকে আমরা মণ্ডলে পেয়েছি। আমাদের আহ্বানে সাড়া দিয়ে ওনারা এসছেন। এই জন্য আমি প্রথমে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। কেননা এখানে পুরনো সদস্যের মধ্যে আমি সবাইকে এখানে আনতে পারিনি। যেমন আমার এখানে উপস্থিত আছে দীপঙ্কর দে, সরল মালাকার, বিশু রায়, জয়ন্তী ধর, আমার সিধু দাস, দেবারতী ধর, সবাই অনেক পুরনো। তো সবাইকে আমি এখানে রাখতে পারিনি, সেজন্য আমি আগেই ক্ষমা প্রার্থী। আজকে নতুন এবং পুরাণের যেভাবে মিলন হয়েছে এটা সত্যি আমি ভেবে দেখছি যে আগামী দিনে মণ্ডলের একটা শুভ দৃষ্টি প্রতিফলিত হচ্ছে। প্রথমে আমি আমার
সদ্য প্রয়াত সচিব শ্রী প্রবীর কুমারের উদ্দেশ্যে আমার শ্রদ্ধা অর্পণ করছি। কেননা প্রবীর কর সম্পর্কে আমরা সবাই জানি। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি-ভিউ, লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের সহযোগিতায় ধোয়ারবন্দের গ্রিনউড রিসোর্টে প্রাঙ্গণে এক বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চোখ পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই বিনামূল্যের শিবিরটি সকাল 11টা থেকে শুরু হয়ে বিকেল 3টে পর্যন্ত চলে। লায়ন্স চক্ষু হাসপাতালের অপটোমেট্রিস্ট মনদীপ চক্রবর্তী ও প্রিয়াঙ্কা পণ্ডিত মিলে বৃহত্তর ধোয়ারবন্দ সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে আগত মোট 130 জন রোগীর চোখ পরীক্ষা করেন। তাদের মধ্যে 26 জন রোগীর ক্যাটারাক্ট ধরা পড়ে। নার্স শিউলি ভট্টাচার্য ও সহকারী শামসুদ্দিন লস্কর শিবিরে প্রধান সহকারী হিসেবে ভূমিকা পালন করেন। যাদের ক্যাটারাক্ট ধরা পড়েছে তাদের অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে লায়ন্স আই হাসপাতাল শিলচরে আগামীকাল করা হবে। এছাড়াও আজকের শিবিরে 49 জন দরিদ্র রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিল ধলাই অ্যাসেম্বলি কমিটি এই শিবিরকে সফল করতে গুরুত্বপূর্ণ সহায়তা ও সহযোগিতা প্রদান করেছে। মোহনমালা এই শিবিরের ইনচার্জ ছিলেন। লায়ন্স ক্লাব ভ্যালি-ভিউ এর পক্ষ থেকে গাইডিং লায়ন সঞ্জীব রায়, সম্পাদক অনুপ রায়, সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় প্রমুখ উপস্থিত ছিলেন। ইয়াসির পক্ষে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াসি ধলাই অ্যাসেম্বলি কমিটির সভাপতি শেখর ধর, ধ্রুব দে, সুদীপ রায়, আশুতোষ মল্লিক, করণ জানা, কুণাল দে, সীতা মিশ্র, রাজকুমার গোয়ালা, রামু বড়াইক, আশা কুর্মী, সুচিত্রা তাঁতি প্রমুখ। আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমাদের মেইন মিশন হচ্ছে যে আমরা অন্তত সমাজ থেকে অন্তত নিবারণ করব এবং তারই সুবাদে আজকে এখানে যে 25 জন ছানি শনাক্তকরণ করা হয়েছে ওনাদেরকে সম্পূর্ণ বিনা খরচায় লায়ন্স চক্ষু হাসপাতাল শিলচরে নিয়ে ওনাদেরকে অস্ত্রোপচার করানো হবে এবং ওনাদেরকে কালকে আবার ওনাদের ঘরে পাঠিয়ে দেওয়া হবে। আজকে এখানে যে পরীক্ষা করা হয়েছে সেখানে অনেক যাদেরকে অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি ওনাদেরকে প্রয়োজনীয় ঔষধ এবং তৎসঙ্গে বিনামূল্যে চশমাও প্রদান করা হয়েছে। আজকে ধোয়ারবন্দের গ্রিনউড রিসোর্টে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি-ভিউ এবং লায়ন্স আই হসপিটালের যৌথ উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল এবং ইয়াসি কেন্দ্রীয় কমিটি তথা ধলাই অ্যাসেম্বলি কমিটির সহযোগিতায় আমরা ছানি শনাক্তকরণ তথা চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছি। খুব ভালো সাড়া আমরা পেয়েছি। এখানে যে উদ্যোক্তারা ছিলেন খুব ভালোভাবে এটাকে অর্গানাইজ করেছেন। আমরা লায়ন্স ক্লাব থেকে যে জিরো ক্যাটারাক্ট মিশন নিয়ে চলছি আজকে আমরা আরেক ধাপ এগিয়ে গেছি। আজকে ধোয়ারবন্দে অন্তত 26 জন ক্যাটারাক্ট পেশেন্ট আমরা ছানি শনাক্তকরণ করতে পেরেছি। আজকে ওদেরকে আমরা লায়ন্স হসপিটালে নিয়ে যাব এবং বিনামূল্যে অস্ত্রোপচারের পর আগামী পরশু ওদেরকে আবার বাড়িতে আবার ফিরে দেবো। অনেক রোগীকে চশমা ফ্রি দেওয়া হয়েছে, অনেক ঔষধ ফ্রি দেওয়া হয়েছে। যে আমাদের যে মিশন ও ভিশন আছে জিরো ক্যাটারাক্ট আজকে ধোয়ারবন্দ অঞ্চলে আমরা এক ধাপ এগিয়ে গেছি এবং আমরা আশাবাদী আগামী দিনেও প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা জিরো ক্যাটারাক্ট মিশনকে আরও সফলভাবে আয়োজন করতে পারি। খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত অনূর্ধ্ব 19 গ্রামীণ ফুটবল আগামীকাল মঙ্গলবার 10 জুন সোনাই ফুটবল একাডেমির সহযোগিতায় নৃত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের ময়দানে শুরু হতে চলেছে 16 দলীয় গ্রামীণ ফুটবল। প্রথমেই খেলাটি শুরু হওয়ার কথা ছিল 1 জুন থেকে। বন্যার কারণবশত খেলাটি পিছিয়ে দেওয়া হয়। বর্তমানে মাঠের অবস্থা খুবই ভালো। এই খেলার উপস্থিত থাকবেন এসএস কলেজের প্রথম প্রিন্সিপাল পরিতোষ চন্দ্র দত্ত। এছাড়া উপস্থিত থাকবেন খেলার জগতের লোকেরা, প্রাক্তন ফুটবল প্লেয়ার, ভারতীয় স্কুল দলের খেলোয়াড় অসীম চক্রবর্তী, আসাম রাজ্যের সন্তোষ ট্রফি খেলোয়াড় বাপন লস্কর। এছাড়া উপস্থিত থাকবেন জেলা দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। খেলোয়াড় জহর পাল, তুষারকান্তি বর্মন, রানা সেনা, মুসলিউদ্দিন মজুমদার, গণেশ ভদ্র, মৃণাল নাথ, প্রফেসর শাহজাহান আহমেদ, ডিএসএ অরিজিৎ গুপ্ত, সহসাধারণ সম্পাদক কেশিয়ার বুদ্ধদেব চৌধুরী উপস্থিত থাকবেন। ক্লাবের অন্যান্য সদস্যরা। প্রথম দিনের খেলা বনতারাপুর তার বিরুদ্ধে খেলতে নামবে সোনাই 11। এই খেলা উদ্বোধন করার কথা ছিল 1 জুন, কিন্তু বিশেষ কারণবশত বন্যার জন্য খেলাটি পিছিয়ে দেওয়া হয়েছে এবং আগামী 10 জুন শুভারম্ভ হবে। আমাদের এখানে 16টা টিম আছে, প্রতিটি গ্রামীণ টিম। 10 তারিখ যে খেলাটা হবে সেটা বনতারাপুর টিম ও সোনাই 11 ক্লাবের মধ্যে আয়োজিত হবে। 11 তারিখ হবে মুনলাইট একাডেমি পালংঘাট
ও স্বাধীন বাজারের মধ্যে। এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অসীম চক্রবর্তী, যিনি ভারতীয় স্কুল দলের খেলোয়াড়, এবং বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাপন লস্কর, যিনি সন্তোষ ট্রফি খেলোয়াড়। প্রতিদিন আমরা খেলোয়াড়দের পুরস্কৃত করব, বিশেষভাবে শ্রেষ্ঠ খেলোয়াড় যে থাকবে প্রতিদিন তাকে আমরা পুরস্কৃত করব। এছাড়া ফাইনালে তো আমাদের থাকবেই, এবং সিরিজের জন্য শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে আমরা নির্বাচিত করব এবং তাদেরকে পুরস্কৃত করব। পরেশচন্দ্র দত্ত এবং জ্যোৎস্না দত্ত ছেলে শ্রী পরিতোষচন্দ্র দত্ত, তারই সহযোগিতায়, তারই ব্যবস্থাপনা, তারই উদ্বোধনী অনুষ্ঠানে তাকেও আমরা দেখেছি। ইনি হাইলাকান্দি SS কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং এই খেলাটি স্পন্সর করছেন উনি। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। রাজ্যসভার 2টি আসনে বিজেপির জোট প্রার্থীর বিজয় নিশ্চিত। নদী ভাঙন রোধে বাঁশের গণ্য স্থায়ী সমাধানের দাবি জানিয়ে পথে নামলেন জয়পুরের জনগণ। এক মাস জলহীন কৃষ্ণপুর, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, খালি কলসি নিয়ে সড়ক অবরোধ জনতার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।